আচ্ছা, ভালো করে মন দিয়ে শুনবে, ঠিক আছে? যখন পড়াবো তার সাথে সাথে প্রশ্ন করব, যাকে খুশি করতে পারি। আর যদি কেউ উত্তর না দিতে পারো, আমার কথাটা যে ভালো করে শুনে নাও। মাথা ভীষণ গরম হয়ে গেছে, তোমরা পড়াশোনা করে আসেনি, একদম এখানেই কান ধরে না করে দেবো। আমি কোনো মানে বাড়িতে পড়া বলছি না, এখন যেটা পড়াবো তার উপর প্রশ্ন করব, সেটা যদি কেউ উত্তর না দিতে পারো সে কিন্তু উঠে কান ধরে দাঁড়িয়ে পড়বে, ঠিক আছে? পরিষ্কার কথা। আশা করছি বুঝে গেছে যে কীভাবে শুনতে হবে। ভালো করে শুনবে, একদম সিম্পল সহজভাবে রিডিং করবো, সহজ পড়া বুঝিয়ে বলবো, তারপর জিজ্ঞাসা করবো যে তুমি বলো কী বোঝালাম, বা তুমি এই কোশ্চেনটার উত্তরটা দাও, এইটুকুই। না বলতে পারলে কান ধরে দাঁড়াবে, ভিডিওর মধ্যে সেটা শুট হবে, ঠিক আছে? সমসত্ব মাধ্যমে আলো সরলরেখায় চলে, এটা আমরা আগেই পড়েছি। সমসত্ব মাধ্যমে আলো সরলরেখায় চলে, এই সরলরেখায় চলার ফলে যে ঘটনাটা ঘটে সেটাই হচ্ছে আমাদের আলোর দ্বিযুরেখা গতি, আগের দিন পড়েছি। কিন্তু আলো যখন এক সমসত্ব মাধ্যম থেকে অন্য আরেক সমসত্ব মাধ্যমের তলে আপতিত হয় তখন আলোর তিনটে ঘটনা ঘটে। যখন একটা সমসত্ব মাধ্যম থেকে অন্য আরেকটা সমসত্ব মাধ্যমে আপতিত হয় তখন কটা ঘটনা ঘটে শম্পা? তিনটে ঘটনা ঘটে। এক নম্বর হচ্ছে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন। প্রতিফলন ইংরাজি কী বললাম? রিফ্লেকশন। আপতিত আলোর কিছু অংশ দ্বিতীয় মাধ্যমে তল থেকে দিক পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফিরে আসে। আপতিত আলো এর কিছু অংশ দ্বিতীয় মাধ্যমের তল থেকে দিক পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে কি বলে? আলোর প্রতিফলন বা রিফ্লেকশন। তাহলে ছবিটা নেই বলে এখন বোঝাতে পারছি না ঠিকমতোভাবে, বোঝাবো একটু পরে বোঝাবো, বড় বোর্ডের মাধ্যমে দেখালে ভালো হতো। তো মনে করো আলো একটা জায়গায় একটা কোনো তলে পড়লো, তলে পড়ার ফলে আলোটা যে প্রতিফলিত আবার প্রথম মাধ্যমে এলো, মানে প্রথম মাধ্যম থেকে কোনো তলে গেল, দ্বিতীয় মাধ্যমে যাবার ফলে দ্বিতীয় মাধ্যমে না গিয়ে সেখান থেকে প্রথম মাধ্যমে ফিরে এলো, এই ঘটনাকে কি বলছে? প্রতিফলন। ছবিটা হচ্ছে দেখো এইরকম, বোর্ডটা এসে গেলে আরও ভালো বুঝতে পারা যাবে। এখানে মানে উল্টো একটু লাগবে, যিনি একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে দাও তো দিকে যাতে দেখা যায়। দেখা যাচ্ছে? ও ফ্রন্ট ক্যামেরা আছে, ওটাকে এ করে দিতে হবে, কাটতে হবে। দাঁড়াও। আচ্ছা, আমি এখান থেকে ফ্রন্ট ক্যামেরা, অসুবিধা কিছু নেই, পিডিএফটা দিলে দেখতে পাবে, বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। এই যে দেখো, এই যে দাগটা নিচের, এইটা হচ্ছে একটা তল, ঠিক আছে? আর দেখো এই একটা দাগ গেছে, এই একটা দাগ গেছে, ঠিক আছে? একটার মাধ্যমে আলো এসে তলে পড়লো, পড়ে নিচের দিকে না গিয়ে এই তল থেকে প্রতিফলিত হয়ে আবার একটা তলে ফিরে গেল, ঠিক আছে? যদি প্রথম মাধ্যমেই ফিরে যায় তাহলে মানে প্রথম যে মাধ্যম থেকে এলো সেই মাধ্যমেই ফিরে গেল, তাহলে এটাকে বলা হয় প্রতিফলন, ঠিক আছে? যেমন এখানে বলা হচ্ছে দেখো, এ বি একটা তল, পিও হচ্ছে আপতিত রশ্মি, এ বি তলের মধ্যে পড়ার ফলে ও কিউ আকারে প্রথম মাধ্যমে ফিরে গেল, মানে এলো পিও আর চলে গেল ও কিউ, ঠিক আছে? এর মাঝখানে ও এন হচ্ছে এ বির ওপর অঙ্কিত একটা অভিলম্ব। এ বি একটা তল, পিও একটা আপতিত রশ্মি এলো এবং প্রথম মাধ্যমে আবার ও কিউ আকারে ফিরে গেল। এই যে একটা প্রথম মাধ্যম থেকে এসে আবার প্রথম মাধ্যমে ফিরে গেল, এই ঘটনাকে বলা হবে প্রতিফলন। প্রতিফলন কিন্তু তোমাদের প্রশ্নে আসবে না যে প্রতিফলন কাকে বলে বা প্রতিফলন কি। প্রতিফলনের উপর বেস করে তোমার কোশ্চেন আসবে, চলে এসো। প্রতিফলনের উপর বেস করে তোমার বিভিন্ন রকমের প্রশ্ন আসবে, বুঝে গেছে? এই ওটা হচ্ছে আপাতন বিন্দু, ওটা হচ্ছে আপাতন বিন্দু, অর্থাৎ আপতিত রশ্মি প্রতিফলিত হয়ে যেখান থেকে ফিরে যাচ্ছে সেই বিন্দুটা হচ্ছে আপাতন বিন্দু। আর কি বলা হয়েছে? ও এন হচ্ছে অবিলম্ব, অর্থাৎ এইখান থেকে যে সোজা দাগটা উপরের দিকে উঠে গেছে এটা হচ্ছে সোজা দাগটা অবিলম্ব, ঠিক আছে? আর কি বলেছে? কোণ পি ও এন আপাতন কোণ, অর্থাৎ এই যে কোণটা মানে যে মাধ্যম থেকে আসছে আপতিত রশ্মিটা অবিলম্বের সঙ্গে যে কোণ তৈরি করেছে সেটাকে বলা হয় আপাতন কোণ।
অর্থাৎ এই যে ডাক্তারটাকে এসছে এবং এই যে চলে গেছে আর এই যে অবিলম্ব আছে, এটাকে বলা হয় আপতন কোণ। আর যেখান থেকে ফিরে চলে যাচ্ছে অবিলম্বের সাথে, সেই কোণটাকে বলা হয় কি কোণ? প্রতিফলন কোণ। তাহলে আলোর প্রতিফলনে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অবিলম্ব, আপতন কোণ, প্রতিফলন কোণ, পরিষ্কার বোঝা গেছে? কোনো ডাউট নেই তো? কারোর কোনো ডাউট নেই তো? প্রিয়া বলো। আলোক রশ্মি যখন প্রথম মাধ্যম থেকে এসে দ্বিতীয় মাধ্যমে চলে গেল, অবিলম্বের সঙ্গে যে কোণ তৈরি করলো, সেই কোণটাকে কি কোণ বলে? আপাতিত রশ্মি প্রতিফলিত হয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে গেল, এই আপতিত রশ্মি আর অবিলম্বের মাঝখানে যে কোণ তৈরি হলো, সেই কোণটাকে কি কোণ বলা হয়? সিম্পল, আপতন কোণ। আপতিত রশ্মির সঙ্গে তো আপতন কোণ তৈরি হবে, আর প্রতিফলিত রশ্মির সঙ্গে কি কোণ তৈরি হবে? প্রতিফলন কোণ। বুঝতে পেরেছো? ফার্স্ট রিল্যাক্স দিলাম, এরপরে কান ধরার জন্য রেডি হও। আচ্ছা, 1 নম্বর ঘটনা কি গেল? 3টে ঘটনা বলেছিলাম। 1 নম্বর ঘটনা হচ্ছে প্রতিফলন হলো। 2 নম্বর হচ্ছে প্রতিসরণ বা রিফ্র্যাকশন। ওটা রিফ্লেকশন ছিল, এটা রিফ্র্যাকশন। আলোর প্রতিসরণ, আপতিত আলোর কিছু অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে এবং অন্য পথে চলে যায়। কি বললাম? আপতিত আলোর কিছু অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে এবং ধরো যেভাবে সরলরৈখিকভাবে যাওয়ার কথা ছিল সেইভাবে যাবে না, একটু সরে যাবে বা অন্য পথে চলে যাবে। যদি এরকম ঘটনা ঘটে তাহলে সেটাকে বলা হয় আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন। বুঝে গেছে? ওই জন্য দেখবে জলের মধ্যে যদি একটা কাঠি রেখে দাও, দেখবে জলের নিচের অংশ কাঠিটাকে একটু উপর দিকে মনে হয়, বা জলের মধ্যে জিনিসটাকে একটু মনে হয় যে ঠিক জায়গায় নেই। এই রকম যে ঘটনাগুলো, এটা হচ্ছে আলোর প্রতিসরণ। বুঝে গেছে? অর্থাৎ এটা প্রথম মাধ্যম থেকে আবার প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছে না, তল থেকে, বিমের তল থেকে কিন্তু ফিরে যাচ্ছে না, সে সেখান থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে, কিন্তু সেই সরলরৈখিক পথে আর যাচ্ছে না দ্বিতীয় মাধ্যমে, সে একটু সরে যাচ্ছে, অন্য পথে চলে যাচ্ছে। যদি এই ঘটনা বলে সেটাকে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। আর 3 নম্বর যে ঘটনা ঘটে সেটা হচ্ছে শোষণ বা অ্যাবজর্পশন। অ্যাবজর্ব করে বা শোষণ করে। আপতিত আলোর অবশিষ্ট অংশ, মানে এই দুটো ঘটনার ফলে বাকি যেটা পড়ে রইল, সেই অবশিষ্ট অংশ যদি দ্বিতীয় মাধ্যমের তলে শোষিত হয়, দ্বিতীয় মাধ্যমের তলে কিছুটা যদি শোষিত হয়ে যায়, তাহলে সেটাকে বলা হবে শোষণ বা অ্যাবজর্পশন। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় পরীক্ষার জন্য, কিন্তু এই ঘটনার ফলে যে কথাটা বলছে এটা কী ঘটনা সেটা কিন্তু পরীক্ষা হলে আসতে পারে। সবটাই বলবো, তুমি শুধু শুনতে থাকো। আপতিত আলোর অবশিষ্ট অংশ, আপতিত আলোর আপতিত যে আলোটা পড়লো তার ফলে যে অবশিষ্ট আলোটা রইল, তার যেটুকু অংশ শোষণ হয়ে গেল, সেটাকেই শোষণ বা অ্যাবজর্পশন হচ্ছে। এটা কোন তলে হচ্ছে? দ্বিতীয় মাধ্যমে হচ্ছে, প্রথম মাধ্যমে ঘটবে না। ঠিক আছে? তাহলে সমসত্ব এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন আলো যাচ্ছে তখন আলোর কটা ঘটনা ঘটছে? 3টে। কি কি ঘটনা ঘটছে? প্রতিফলন, প্রতিফলন বা রিফ্লেকশন। ইংরাজি টার্মসটা মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষার হলে তোমার যদি বাংলা সমস্যা হয়, ইংরাজিটা তখন কিন্তু ইজিলি তুমি করতে পারবে। প্রতিফলন বা রিফ্লেকশন, প্রতিসরণ বা রিফ্র্যাকশন, আর হচ্ছে শোষণ বা অ্যাবজর্পশন। 10টা 15 থেকে 20 পার হয়ে গেছে, এবার তুমি যেতে পারো। ঠিক আছে? ভিডিও দেখে নেবে পরে, অসুবিধা কিছু নেই। দেখো, কেউ কোনো কারণে কারোর সমস্যা থাকতে পারে, আগে চলে যেতে পারো, কেউ আসতে না পারো, সেটা সব সুবিধা অসুবিধা বিষয়ে সবারই হয়। কিন্তু তার জন্য ভিডিওর যে ব্যবস্থাটা করেছি, তুমি ভিডিও দেখেও যদি এই জিনিসটাকে মানে না কাজে লাগাতে পারো, তাহলে কিছু বলার নেই। মানে মোবাইলের নেট তুমি ভরেছো, কিন্তু নেট তুমি ইউজ করছো না, নষ্ট করছো, কার লস হচ্ছে? তোমার লস হচ্ছে। এসো, দুগ্গা দুগ্গা যাও। আচ্ছা, তাহলে এই যে ছবিটাই বললাম যে প্রথম মাধ্যমে যখন আলোটা এসে তলে পড়লো, প্রথম মাধ্যমে যে আলোটা এলো সেই আলোটাকে কি বলা হয়? আপতিত রশ্মি। আপতিত রশ্মির ইংরাজি কি কেউ জানো? হ্যাঁ, ইনসিডেন্ট রে। দেখো, ওর ইংলিশ মিডিয়ামে পড়েছে, যার জন্য ওর ইংলিশের টার্মস টার্মে সমস্যা নেই, কিন্তু তোমাদের কিন্তু সমস্যা হবে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় ইংলিশ টার্ম কিন্তু
খুব যার জন্য দেখো ওখানে সব ওর 11-12 বইগুলো আমি নিয়ে এসে রেখেছি, ঠিক আছে। ওকে 11-12 ফিজিক্স টানতে বললাম, যখন আমার যেটা প্রয়োজন আমি চেয়ে নিচ্ছি, তোমাদের যেটা প্রয়োজন নিজেকে নিজের ব্যবস্থা করতে হবে। বক্তব্য হচ্ছে এটা। তাহলে আপতিত রশ্মির ইংরাজি কি? ইনসিডেন্ট রে। ভালো করে শুনবে। আলোক রশ্মি যে পথে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের বিভেদ তলে আপতিত হয় তখন তাকে বলা হয় আপতিত রশ্মি। কি বললাম অরিজিৎ বলো? অন্য বলো। বাদ বাকিটা প্রীতি একদম এইটুকুই। আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়, ওই যেটা আসছে প্রথম যেটা আসছে সেটাই হচ্ছে আপতিত রশ্মি। এবার তল থেকে তো ফিরে যাবে, হয় প্রথম মাধ্যমে ফিরে যাবে নয় দ্বিতীয় মাধ্যমে ঢুকে যাবে, এটাই ব্যাপার। একটু সোজা নখ একটু সাইড দিলে ভালো করে বসুক, তোমরা একটু ডান দিক চেপে আসো, ঠিক আছে, একজন হয়ে যাবে ওখানে। তাহলে আপতিত রশ্মি যদি এটা হয় বা ইনসিডেন্ট রে বলা হয় আপতিত রশ্মিকে, তাহলে প্রতিফলিত রশ্মি কী হবে কে বলতে পারবে? চেষ্টা করো। প্রতিফলিত রশ্মির ঘটনাটা কি, মানে আপতিত রশ্মি এটাকে বলে, তাহলে প্রতিফলিত রশ্মি কাকে বলে? একদম। আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে প্রতিফলিত হয়ে যে পথে প্রথম মাধ্যমে ফিরে যায়। আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে প্রতিফলিত হয়ে যে পথে প্রথম মাধ্যমে ফিরে যায় তাকে প্রতিফলিত রশ্মি বলা হয়। প্রতিফলনের ইংরাজি কি বলেছিলাম? রিফ্লেকশন। তাহলে প্রতিফলিত রশ্মির ইংরাজি কি হবে? রিফ্লেকশন না, রিফ্লেক্টেড রে, তাই তো? তাহলে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি হয়ে গেল। এরপর হচ্ছে আপাতন বিন্দু। আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির মাঝখানে যে বিন্দুটা তৈরি হচ্ছিল সেটা হচ্ছে আপাতন বিন্দু। আপাতন বিন্দুর ইংরাজি কি? না, আপাতন বিন্দু তুমি যেটা বলছো অভিলম্ব, অভিলম্বটাকে নর্মাল বা পারপেন্ডিকুলার বলে। যে বিন্দুতে মিলিত হচ্ছিল, মানে এই বিন্দুটা এই যে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি, এই বিন্দুটা পয়েন্ট অফ ইনসিডেন্স, মানে যেখানে ঘটনাটা ঘটছে এটাকে বলা হয় আপাতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স, ঠিক আছে। আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলের ওপর যে বিন্দুতে আপতিত হয় তাকে আপাতন বিন্দু বলা হয়। কি বললাম? আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলের ওপর যে বিন্দুতে যে বিন্দুতে আপতিত হয় সেটাকে বলা হয় আপাতন বিন্দু বা পয়েন্ট অফ ইনসিডেন্স, মনে থাকবে। এরপর হচ্ছে অভিলম্ব। অভিলম্বকে ইংরেজিতে বলা হয় নর্মাল। কেউ কিন্তু নর্মাল মানে কিন্তু স্বাভাবিক ভাববে না, মানে নর্মাল বা ন্যাচারাল মানে আমরা স্বাভাবিক ভাবি, এখানে নর্মাল মানে হচ্ছে অবিলম্ব। ওই আপাতন বিন্দুর ওপর যেটা লম্ব টানা হয় সেটাই হচ্ছে অবিলম্ব, অর্থাৎ এই ছবিটা, এই লম্বটা এখানে ও আর এন, এই যে লম্বটা হচ্ছে ও এনটা অঙ্কিত অবিলম্ব, ইংরাজিতে বলা হয় নর্মাল বা অনেক সময় পারপেন্ডিকুলারও বলা হয় কিছু ক্ষেত্রে। আলোক রশ্মি প্রতিফলক তলের ওপর আপতিত হলে আপাতন বিন্দুতে প্রতিফলক তলের ওপর অঙ্কিত অবিলম্বকে, এই লম্বকে অবিলম্ব বলে। এত জটিল ভাষা তোমাদের মনে রাখার দরকার নেই, আমি একবার রিডিংটা করছি, ভালো করে শোনো। আলোক রশ্মি প্রতিফলক তলের ওপর আপতিত হলে আপাতন বিন্দুতে প্রতিফলক তলের ওপর অঙ্কিত লম্বকে অবিলম্ব বলে। তোমরা যদি ছবিটা পরিষ্কার দেখো পরিষ্কার বুঝতে পারবে। আপতিত রশ্মি আসবে, প্রতিফলিত রশ্মি যাবে, আর ওই যে বিভেদ তলে একটা লম্ব টানা হবে, এই লম্বটাকেই বলা হচ্ছে আপাতন অঙ্কিত অবিলম্ব বা শুধু অবিলম্ব। অবিলম্বের ইংরাজি কি? নর্মাল, ঠিক আছে। এবার হচ্ছে আপাতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর হচ্ছে প্রতিফলন কোণ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন।
তাহলে আপাতন কোণ কাকে বলে আর প্রতিফলন কোণ কাকে বলে আগেই বলে দিচ্ছি। আপতিত রশ্মি অবিলম্বের সাথে বা নর্মালের সাথে যে কোণে করবে বোঝাবে সেটা হচ্ছে আপাতন কোণ, আর প্রতিফলিত রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণ তৈরি করবে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। সমস্ত কিছু নেই তো? তাহলে কী কী বললাম? আলোর তিনটে ঘটনা, এক হচ্ছে প্রতিফলন, দুই হচ্ছে প্রতিসরণ, তিন হচ্ছে যার দিকে আঙুলটা যাবে তার দিকে, ঠিক আছে, নাহলে লেজার লাইট নিয়ে বলবো। প্রতিশোষণ, শোষণ, পবিত্র বলো। প্রতিফলন ইংরাজি কি? প্রতিসরণ, রিফ্লেকশন, ফ্র্যাকচার হয়ে যাবে, ফ্র্যাকচার, ঠিক আছে, ফ্র্যাকচার আর ফ্র্যাকচার দুটো আলাদা। ফ্র্যাকশন আর ফ্লেকশন, রিফ্লেকশন আর রিফ্র্যাকশন, ঠিক আছে। আরেকটা কি বললাম? অ্যাবজর্পশন বা শোষণ। তিনটে ঘটনা সংজ্ঞা বা তিনটে ঘটনা অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝা গেছে। এরপর হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দু, অবিলম্ব, আপাতন কোণ, প্রতিফলন কোণ। কোনো ঘটনা কারোর বুঝতে অসুবিধা আছে কি কোনো জায়গায়? নেই তো? পরিষ্কার একদম? কি কি বলেছি? আপতিত রশ্মি পরিষ্কার ধারণা, প্রতিফলিত রশ্মি ব্যাপারটা কি বুঝেছ, অবিলম্ব বা নর্মাল বুঝতে পেরেছ, আপাতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বুঝতে পেরেছ, প্রতিফলন কোণ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, ঠিক আছে। এইবার প্রতিফলিত আলোর পরিমাণ নির্ভর কী কীর ওপর করে? প্রতিফলিত যে আলোটা হবে সেইটা কী কী বিষয়ের ওপর নির্ভর করে? এক হচ্ছে দুটি মাধ্যমের প্রকৃতির ওপর। দুটো মাধ্যম, মনে করো একটা বায়ু মাধ্যম আর একটা জল মাধ্যম, তাহলে দুটো মাধ্যমের উপরে নির্ভর করবে যে আলোর প্রকৃতিটা কেমন হবে, মানে আলোটা কতটা শোষণ হবে, আলোটা কতটা প্রতিফলন হবে। মাটির ওপর আলো ফেলেছো, মাটি একটা বিভেদ তল, বায়ুতে গিয়ে মাটিতে পড়লো, তার ফলে আলোটা যে প্রতিফলিত হবে সেটা ডিপেন্ড করছে মাটির ওপর পড়ছে বলে। আবার তুমি এই টাইলসের ওপর ফেলেছো বা কাঁচের ওপর ফেলেছো বা থালার ওপর ফেলেছো, অর্থাৎ তুমি কিসের ওপর ফেলছো সেই দুটো মাধ্যমের প্রকৃতির ওপর ডিপেন্ড করবে। এক নাম্বার, এটা কিন্তু যখন প্রশ্নে আসবে এই ঘটনাগুলো যদি পরিষ্কার করে না বোঝো তখন কিন্তু উত্তর করতে পারবে না। ভালো করে শুনে রাখো, যদি তুমি পরিষ্কার করে কনসেপ্ট ক্লিয়ার না রাখো তাহলে কিন্তু এই আমি নোট দিয়ে দেবো, তুমি নোট ভাইরাল করে দাও, তাও অনেকে উত্তর করতে পারবে না যদি এই কথাগুলোর ঘটনাটা না মনে রাখতে পারে, বুঝতে না পারে। শুধু পিডিএফের ওপর তাহলে তো বই মার্কেট থেকে নিয়ে সবাই পড়ে নিত। পরিষ্কার ধারণা না থাকলে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় আলটিমেটলি তুমি চাকরি পাবে না, বুঝতে পেরেছো? স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রেও একই নিয়ম, এখন দিন দিন পরীক্ষার কোশ্চেন খুব উন্নত মানের হচ্ছে, মানে কঠিন হচ্ছে, সেই জন্য তোমাকে ঘটনাকে বুঝতে হবে। তাহলে দুটো মাধ্যমের প্রকৃতির ওপর ডিপেন্ড করে প্রতিফলিত আলোর পরিমাণ কি হবে। কি বললাম? এক নম্বর, দুটি মাধ্যমের প্রকৃতির ওপর ডিপেন্ড করে প্রতিফলিত আলোর পরিমাণ কি হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আপতিত আলো প্রতিফলক তলের যে কোণে আপতিত হয়, আপতিত আলো প্রতিফলক তলে যে কোণে আপতিত হয়। অর্থাৎ আলোটা যখন পড়লো, আপতিত আলোটা, তখন সে 45 ডিগ্রি কোণে আপতিত হলো নাকি 60 ডিগ্রি কোণে আপতিত হলো নাকি 30 ডিগ্রি কোণে আপতিত হলো, এটাও কিন্তু ডিপেন্ড করে। তুমি আলোকে একটা সোজা এরকমভাবে মেরেছো ওপর দিক থেকে, সিম্পল সোজা এরকমভাবে, মানে এরকমভাবে মেরেছো এইভাবে, তাহলে একরকম আলোটা পড়বে। আবার আলোটাকে মনে করো তুমি একটু এরকম ব্যাঁকা করলে, সেটা এরকম পড়বে। আরও ব্যাঁকা করলে আরও একরকম পড়বে। তাহলে প্রতিফলিত আলোর পরিমাণটা এই কোণটার ওপর ডিপেন্ড করছে, অর্থাৎ আপতিত আলো প্রতিফলক তলের যে কোণে আপতিত হয় তার উপর ডিপেন্ড করে। অর্থাৎ আলো যত তির্যকভাবে আপতিত হবে প্রতিফলিত আলোর পরিমাণ তত বাড়বে। যদি সোজা এরকমভাবে মারি আলোর পরিমাণটা বাড়বে কি? কিন্তু যত তুমি এইভাবে মারবে তত আলোর পরিমাণ বাড়বে। যদি বুঝতে অসুবিধা হয় একটু অন্ধকার ঘরে, একটা ঘরকে অন্ধকার করবে, করে একটা টর্চ দিয়ে আলোটা মারবে, তুমি বুঝতে পারবে যে এইভাবে মারলে কতটা জায়গায় আলো পড়ছে। আর তির্যকভাবে মোবাইলের দিয়েও করতে পারো বা টর্চ দিয়েও করতে পারো, সিম্পল যে টর্চ ইউজ করি আমরা। অর্থাৎ যত তির্যকভাবে পড়বে তত প্রতিফলিত আলোর পরিমাণ বাড়বে। প্রশ্ন কিন্তু ঘটনার উপর আসবে, আমি বারংবার বলছি, এখানে লেখার উপর প্রশ্ন আসবেই, কিন্তু প্রশ্ন তুমি ধরতে পারবে না যদি ঘটনাটাকে না বোঝো, উত্তর করতে পারবে না। প্রশ্ন চিনতে পারবে যে এই প্রশ্নটা আমার কমন, কিন্তু উত্তর যে চারটে অপশান দেবে সেই চারটে অপশানের মধ্যে উত্তর করতে পারবে না, বুঝতে পেরেছো? এরপর প্রতিফলনের প্রকারভেদ।
প্রতিফলন ক ধরনের হয়? প্রতিফলন সাধারণত দু ধরনের হয়, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। ঠিক আছে, কীরকম? প্রথম বলছে নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনের ইংরেজিটা কি, কে বলতে পারবে? বলো সুরজ। নিয়মিত প্রতিফলনের ইংরেজি কি? রেগুলার রিফ্লেকশন। প্রতিফলনটা তো আমরা রিফ্লেকশন, আর নিয়মিত মানে রেগুলার। সিম্পল। ভালো করে ইংরাজিগুলো তুমি যদি মানে বোঝার চেষ্টা করো অটোমেটিকলি পারবে। নিয়মিতকে আমরা কী বলি? রেগুলার বলি। তাহলে নিয়মিত প্রতিফলন মানে কি? রেগুলার রিফ্লেকশন। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ মসৃণ প্রতিফলকে আপতিত হলে রশ্মিগুলি নির্দিষ্ট নিয়ম মেনে প্রতিফলিত হয় এবং প্রতিফলিত রশ্মিগুলিও পরস্পর সমান্তরাল হয়। আলোক রশ্মির এই ঘটনাকে বলা হয় নিয়মিত প্রতিফলন। কীরকম বললাম? সমান্তরাল আলোক রশ্মি মানে অনেকগুলো তো আলোক রশ্মি গুচ্ছ আসছে, আলো একটা তো নয়, আলোর অনেক রশ্মি আসছে, তাহলে আলোক রশ্মি গুচ্ছ মসৃণ প্রতিফলকে মানে যেখানে মসৃণ, যে প্রতিফলক তলটা মসৃণ হবে সেরকম জায়গায় যখন আপতিত হচ্ছে তখন সেখান থেকে প্রতিফলিত হবে, এবং ওই মসৃণ তল থেকে যখন প্রতিফলিত হচ্ছে তখন আলোর একটা নির্দিষ্ট নিয়ম মেনে প্রতিফলিত রশ্মিগুলিও সমান্তরালভাবে যাচ্ছে। আলোর এই ঘটনাটাকে বলা হয় রেগুলার রিফ্লেকশন বা নিয়মিত প্রতিফলন। ছবিটা হবে এইরকম, এই ছবিটা দেখো, যেভাবে এসছে প্রত্যেকটা দাগ, যেভাবে এসছে প্রত্যেকটা সেইভাবেই দেখো ফিরে গেছে, প্যারালালি গেছে, সমান্তরালভাবে যেভাবে একে একে এসছে আবার সেইভাবে একে একে ফিরে গেছে, অর্থাৎ কেউ কারোকে টাচ করবে না। আলোর এই ঘটনাকে বলা হয় আলোর নিয়মিত প্রতিফলন। বুঝে গেছে নিয়মিত প্রতিফলন কি? যেমন সমতল আয়না, মানে যেটা আমরা আয়নাকে বলি, স্থির জলটা নড়বে না, জলটা যদি স্থির থাকে তাহলে সেটা মসৃণ। যদি কোনো ধাতব পৃষ্ঠ হয়, থালা হতে পারে, সিম্পল। ঠিক আছে, এগুলো সব কিন্তু নিয়মিত প্রতিফলনের উদাহরণ। আচ্ছা, এছাড়াও অনেক আছে। ঘটনাটা তুমি যদি পরিষ্কার থাকে তাহলে তুমি বুঝিয়ে যাবে যে সেটা নিয়মিত হবে না বিক্ষিপ্ত হবে। এবার আমি যদি বলি এই ঘষা দেওয়ালটা, এটা একটু প্লাস্টার প্যারিস করা যায় বলে একটু মসৃণ লাগছে, এটা মনে করো নর্মালি প্লাস্টার প্যারিস করা নেই, নর্মালি প্লাস্টার করা। তাহলে এই যে ঘষা দেওয়ালটা, এটা কি নিয়মিত প্রতিফলন হবে? তাহলে যদি নিয়মিত প্রতিফলন না হয় প্রতিফলনের দুটো প্রকারভেদের মধ্যে, তাহলে সেটা কি প্রতিফলন হবে? বিক্ষিপ্ত প্রতিফলন। এই বিক্ষিপ্ত প্রতিফলনকে কি বলা হয় ইংরেজিতে? রেগুলার হচ্ছে নিয়মিত, আর ইরেগুলার হচ্ছে বিক্ষিপ্ত। এটা তো ভালো কথা বলেছে। ডিফিউজড রিফ্লেকশন, DIFFUSED। ঘটনাটা কীরকম? ডিফিউজড। ইরেগুলার বললেও তোমরা মনে রাখার জন্য বলতে পারো, বা রেগুলারটা মনে রাখলেও তুমি অপরটা বুঝিয়ে যাবে। ঘটনাটা কীরকম আগে একটু বলে দিই, তারপর বোঝাবো। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অমসৃণ তলে, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অমসৃণ মানে যেটা ঘষা বা এবড়ো খেবড়ো এরকম তলে আপতিত হলে ওই রশ্মিগুচ্ছের প্রতিটি রশ্মি পৃথকভাবে মানে আলাদাভাবে প্রতিফলনের নির্দিষ্ট নিয়মগুলি মেনে চললেও প্রতিফলিত রশ্মিগুলি একটি নির্দিষ্ট দিকে না গিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। যখন পড়ছে তখন প্যারালালি আসছে, কিন্তু প্রতিফলনের ফলে এবার যখন প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে প্রতিফলিত রশ্মিগুলো, আপতিত রশ্মিগুলো নির্দিষ্ট নিয়ম মেনে প্রতিফলিত তলের ওপর পড়েছে, বিভেদ তলে পড়েছে, কিন্তু ওই তলে পড়ার পর যখন এবার রিফ্লেকশন ঘটছে বা প্রতিফলন ঘটছে তখন কিন্তু আর নির্দিষ্ট নিয়ম মেনে যাচ্ছে না, যে যার মতো খুশি ছড়িয়ে গেল। এই ঘটনাটাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। যেমন ঘরের দেওয়াল, মেঝে মানে এবড়ো খেবড়ো মেঝে, টেবিল, চেয়ার, বই খাতা, ঘষা কাঁচ ইত্যাদি। এগুলো কেন বললো তার আবার ব্যাখ্যা আছে, সেগুলো পরে আসছি। ছবিটা হবে দেখো এইরকম, এই দেখো এইখান থেকে দেখো সব আসছে প্যারালালি, এই যে তিনটে দাগ আছে দেখো প্যারালালি গেছে নেমেছে, তারপরে এই যে তলটা দেখো এবড়ো খেবড়ো, এবার এখান থেকে যখন ছড়িয়ে যাচ্ছে দেখো ছড়িয়ে কিভাবে যাচ্ছে, এই তীর চিহ্নগুলো লক্ষ্য করো, বুঝতে পারছো? যখন ছড়িয়ে যাচ্ছে তখন কিন্তু বিভিন্ন দিকে বিভিন্নভাবে ছড়িয়ে যাচ্ছে, আর কোনো নিয়ম মানছে না, কিন্তু যখন এসছিল একদম প্যারালালি বা সমান্তরালভাবে এসছিল। তাহলে আলোর এই ঘটনাকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। এবং বিক্ষিপ্ত প্রতিফলন বা
তোমার ডিফিউজড রিফ্লেকশনের যে উদাহরণগুলো ঘরের দেওয়াল, মেঝে, টেবিল, চেয়ার, বই, খাতা ইত্যাদি, যে ঘষা কাঁচ ইত্যাদি যে উদাহরণগুলো দিচ্ছে, কেন দিচ্ছি? বই যদি মসৃণ হতো তাহলে বইকে সব দিক থেকে সমানভাবে দেখা যেত না, মানে বইয়ের লেখাগুলো। আরও কারণগুলো পরিষ্কার করে প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে বলবো। তাহলে নিয়মিত প্রতিফলন কি এবং নিয়মিত প্রতিফলনের উদাহরণ কোনগুলো পরিষ্কার হয়েছে। বিক্ষিপ্ত প্রতিফলন কি এবং বিক্ষিপ্ত প্রতিফলনের তোমার উদাহরণগুলো পরিষ্কার হয়েছে। নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনের মূল পার্থক্য হচ্ছে আপতিত রশ্মি আসবে প্যারালালি, সমান্তরালভাবে, কিন্তু যদি সেটা সমান্তরালভাবে ফিরে যায় তাহলে সেটা হবে নিয়মিত প্রতিফলন। আর যদি সমান্তরালভাবে ফিরে না গিয়ে বিভিন্নভাবে ছড়িয়ে যায় প্রতিফলনের পর, তাহলে সেটা হয়ে যাবে বিক্ষিপ্ত প্রতিফলন। রেগুলার রিফ্লেকশন আর ডিফিউজ রিফ্লেকশন। পরিষ্কার এই পর্যন্ত বুঝতে পারছো? মানে কোনো কথার মধ্যে যদি অসুবিধা হয় বলবে যে আমি বুঝতে পারছি না, কি কি টিনা বুঝতে পারছো? এর আগে সায়েন্স ভালো লাগতো, এখন কি ভালো লাগছে? একটু ধারণা পরিষ্কার হচ্ছে? মানে কথার মধ্যে কোনো রকম মনে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না? একদম সহজ ভাষায় সহজ করে বাচ্চাদের মতো পড়াচ্ছি। তোমাকে শুধু এই জিনিসটা ভালো করে শুনতে হবে, আর কিছু করতে হবে না, মন দিয়ে শুনতে হবে। তাহলে তুমিই বলো, নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনের মূল পার্থক্য কি? নিয়মিত প্রতিফলনে আলো প্রতিফলিত হয়ে সোজাসুজিভাবে ফিরে যায়, আর বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত হয়ে সোজাসুজিভাবে প্রতিফলিত হয়ে মানে বিক্ষিপ্তভাবে ফিরে যায়। বিক্ষিপ্ত মানে ছড়িয়ে ছিটিয়ে, এদিক ওদিক ছড়িয়ে যাবে। ঠিক আছে, একটা নিয়মিত প্রতিফলনের উদাহরণ দাও। আলো আলো যখন সমান কোনো কাঁচেতে পড়ে, সমান কাঁচেতে মানে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রতিফলনের ক্ষেত্রে তলটা উদাহরণ। নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে কোন তল কীরকম হবে সেটার একটা উদাহরণ দাও। আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে তলের একটা উদাহরণ দাও। নিয়মিত প্রতিফলনে হচ্ছে কাঁচ, মানে সমান কাঁচ, আর বিক্ষিপ্ত প্রতিফলনে ঘষা কাঁচ বা দেওয়াল। একদম একদম ঠিক আছে। এবার হচ্ছে মানে আলো, তাহলে প্রতিফলন বোঝা গেল, প্রতিফলনের দুটো ভাগ বোঝা গেল, নিয়মিত আর বিক্ষিপ্ত, বা তোমার কী বলে রেগুলার আর ডিফিউজড। রেগুলার হচ্ছে নিয়মিত আর ডিফিউজড হচ্ছে তোমার বিক্ষিপ্ত। এরপরে হচ্ছে প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র সবাই তোমরা জানো এবং একবার বললেই বুঝতে পারবে, কিন্তু এখন কি মনে আছে কি সব্বা প্রতিফলনের সূত্র? কম বেশি হয়তো কারোর মনে আছে, কারোর মনে নেই। দুটো সূত্র, একটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিফলকের অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে। অর্থাৎ এক নম্বর হচ্ছে আপতিত রশ্মি, দু নম্বর হচ্ছে প্রতিফলিত রশ্মি এবং তিন নম্বর হচ্ছে আপতন বিন্দুতে যে অঙ্কিত অবিলম্ব হবে, তিনটে একই সমতলে থাকবে। এটা হচ্ছে প্রতিফলনের এক নম্বর সূত্র। আর দু নম্বর হচ্ছে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। এই সময় ছবিটা দেখিয়েছিলাম, এই যে দেখো, এই দিকে যে কোণটা হয়েছে এদিকেও সেম কোণ হবে তো, এদিকে যে কোণটা হচ্ছে এদিকেও কিন্তু সেম কোণ, দুটো কোণ কিন্তু সেম। অর্থাৎ আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। আর আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অবিলম্বের ইংরাজি কি প্রিয়া? নর্মাল। এই তিনটে একই সমতলে থাকবে। তাহলে প্রতিফলনের কটা সূত্র পবিত্র? কৌশিক বলো কি কি? অবিলম্ব, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই সমান্তরাল তলে থাকবে। একই সমতলে, সমান্তরাল নয়, সমতল। সমান্তরাল মানে অনেকগুলো জিনিস প্যারালালি যাচ্ছে, কেউ কাউকে টাচ করবে না। আর সমতল মানে সমান্তরাল। এটা এক নম্বর সূত্র গেল। আর দু নম্বর হচ্ছে আপতিত রশ্মি, আপাতন কোণ। আপতিত রশ্মি যে কোণ নিয়ে পড়বে অত দরকার নেই। এই যে এলো, এই অবিলম্বের সাথে এই যে কোণটা তৈরি করছে আপাতন কোণ। আপতন কোণ যত ডিগ্রি হবে প্রতিফলন কোণ একই ডিগ্রি। আপাতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হবে। বুঝে গেছে? এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এবার কিছু ঘটনা। বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত না হওয়ার কারণ। বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয় না, কারণ আলো তো চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তাহলে কারণটা কি? বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে প্রতিফলিত রশ্মিগুলি প্রতিফলক তল থেকে চারিদিকে ছড়িয়ে পড়ার জন্য একটা বিন্দুতে মিলিত হতে পারে না।
তাই তো? এই যে ছবিটা তোমাদের দেখালাম, এই যে নিচের ছবিটা যখন পড়লো আপতিত রশ্মিগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে প্যারালালি বা সমান্তরালভাবে পড়লো, কিন্তু বিক্ষিপ্ত তলের জন্য তারা বিক্ষিপ্তভাবে চারিদিকে ছড়িয়ে গেল, এদিক সেদিক ছড়িয়ে গেল। ফলে তারা কি হলো, একটা বিন্দুতে মিলিত হতে পারলো না, আর বিন্দুতে মিলিত না হলে প্রতিবিম্ব সৃষ্টি হবে না। তাই জন্য বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হয় না। বুঝে গেছে? ঘটনা তোমরা যদি আবার বলছি, যদি পরিষ্কার করে ঘটনা না পড়ো, এইখান থেকে কি প্রশ্ন আসবে সেটা আমি যখন প্রশ্ন তোমাদের এই মক টেস্ট আলো চ্যাপ্টারটা হয়ে যাবে, যখন আলোর মক টেস্ট নেবো, তখন তুমি দেখবে উত্তর করতে পারবে না। তোমাকে সব উত্তরই মনে হবে যেন ঠিক। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। এই ঘটনার ওপর যখন প্রশ্ন করবো, প্রশ্নটা কমন আসবে, আর চারটে যে ঘটনা দেবো, চারটে ঘটনাই মনে হবে ঠিক। তুমি সঠিক উত্তর চুজ করতে পারবে না। ওই জন্য ঘটনার কিন্তু ধারণাটা পরিষ্কার রাখতে হবে। তার জন্য ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওই জন্য কেউ যদি ক্লাসে না এসে থাকো, তাহলে কিন্তু সে ভিডিওটা দেখে নিতে হবে, বা যদি কোনো সময় ঘটনা মিসিং হয়ে যায়, তাহলে কিন্তু ঘটনাটা তোমাকে ভিডিওটা দেখে নিতে হবে। বুঝতে পেরেছো? এরপর হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যই বস্তু দৃশ্যমান হয়। যদি বিক্ষিপ্ত প্রতিফলন না হয়ে নিয়মিত প্রতিফলন হতো, তাহলে কিন্তু বস্তু দৃশ্যমান হতো না। বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য বস্তু দৃশ্যমান হয়। কীরকম ব্যাপারটা? কারণ অমসৃণ তলযুক্ত বস্তুর ওপর আলোকরশ্মি পড়লে বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে প্রতিফলিত রশ্মিগুলি সব দিকে ছড়িয়ে পড়ে এবং আমাদের চোখে এসে পড়ে, তাই আমরা বস্তুকে দেখতে পাই। মনে করো কোনো একটা তলে একদিকে আলো চলে যাচ্ছে, তাহলে অন্যদিকে লোক তো দেখতেই পাবে না। যদি চারিদিকে সমানভাবে ছড়িয়ে না পড়ে, সমানভাবে নয় মানে চারদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে না পড়ে, তাহলে আমরা বস্তু দেখতে পাবো না। বুঝতে পেরেছো? তাহলে কি বললো আবার বলছি, দেখো, বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যই কিন্তু বস্তু দৃশ্যমান হয়। আগে যেটা বলেছিলাম প্রতিবিম্ব তৈরি হয় না, প্রথমটা যেটা বলেছিলাম প্রতিবিম্ব হয় না, কারণ একটা বিন্দুতে মিলিত হচ্ছে না। আর এখানে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তাহলে বিন্দুতে মিলিত হচ্ছে বা ছড়িয়ে যাচ্ছে, এবং চারিদিকে ছড়িয়ে যাচ্ছে বলেই বস্তুগুলো দৃশ্যমান হচ্ছে। এই যেমন তোমাকে আমি দেখতে পাচ্ছি, তার মানে কি তোমার বিক্ষিপ্ত প্রতিফলন ঘটেছে, আলোটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে, তোমাকে সবাই দেখতে পাচ্ছি, এটাও কিন্তু এক ধরনের বিক্ষিপ্ত প্রতিফলন। বুঝে গেছে? এরপরে হচ্ছে সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হওয়ার কারণ। প্রথম হয় সাদা। কেন সাদা? কি করে? আলো শোষণ করে না শোষণ করে না? সাদা আলো শোষণ সব থেকে কম করে, বা প্রায় করে না বললেই চলে, এরকম একটা ব্যাপার। তাই জন্যই তো আমরা গ্রীষ্মকালে সাদা রঙের জিনিস পরি, যাতে সূর্যের আলো শোষিত হয়ে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে গরম না করতে পারে। আর উল্টো দিকে শীতকালে আমরা কালো পরি। এই যে আজকে সকাল সকাল ঠান্ডা লাগছিল, কালো পরেছি কেন? যাতে কিছুটা সূর্যের আলো ঢুকে পড়তে পারে। ঠিক আছে? তাহলে সাদা আলো শোষণ করে না, তাই প্রজেক্টরের মাধ্যমে সিনেমার পর্দায় যে আলোটা ফেলা হচ্ছে, সিনেমার পর্দা তো সাদা, সাদা পর্দায় যে আলোটা ফেলা হচ্ছে, সেই আলোটা যাতে শোষণ না হয়, ওই যে শোষণ পড়েছিলাম, অ্যাবজর্পশন, প্রতিফলনের তিনটে ঘটনা, এখানে যাতে শোষণ না হয় সেই জন্য সিনেমা পর্দা সাদা করা হচ্ছে, যাতে রিফ্লেক্ট হয়ে চলে যেতে পারে, পুরোটা না গেলেও যাতে বেশিরভাগ অংশটা চলে যায়, সেই জন্য সিনেমা পর্দা সাদা করা হয়। আর অমসৃণ কেন করা হয় বা খসখসে কেন করা হয়? যাতে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে, যাতে সব দিকের দর্শক সমানভাবে দেখতে পারে। তাহলে সিনেমা পর্দা সাদা কেন করা হয় আর অমসৃণ বা খসখসে কেন করা হয়? পরিষ্কার হয়েছে। সাদা করা হচ্ছে যাতে আলোর শোষণ না ঘটে, আর খসখসে বা অমসৃণ করা হচ্ছে যাতে সব দিকে সমানভাবে আলোর প্রতিফলন ঘটে, বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, সমানভাবে সবাই দেখতে পারে সব দিক থেকে। নয় তো হলে কোনো একদিকের লোক দেখতে পেত। যদি কোনো একদিকে আলোর প্রতিফলন করতো, নিয়মিত প্রতিফলন, তাহলে কোনো একদিকে দর্শক দেখতে পারতো, সব দিকে দর্শক দেখতে পারতো না। তাই জন্য সিনেমার পর্দা কি করা হয়? অমসৃণ করা হয়। আর সাদা কেন করা হয় শম্পা? কম শোষণ করে বা শোষণ না করে। ঠিক আছে, শোষণ তো একটু হবেই, কম করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে সিনেমার পর্দা যদি মসৃণ হতো, সিনেমার পর্দা যদি মসৃণ হতো তাহলে কি হতো? কে বলতে পারবে? প্রথম হচ্ছে যদি মসৃণ হতো তাহলে আলোর নিয়মিত প্রতিফলন করতো, আর যদি আলোর নিয়মিত প্রতিফলন করতো তাহলে কি হতো? একদিকে লোকই শুধু, মানে একদিকে দর্শকরাই শুধু দেখতে পাবে, আর বাকি দর্শকরা কিন্তু দেখতে পাবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, সিনেমার পর্দায় বস্তুর
সৎ প্রতিবিম্ব হয় নাকি অসৎ প্রতিবিম্ব হয় সিনেমার পর্দায়? বলো। সিনেমার পর্দায় সৎ হয় না অসৎ হয়? অসৎ। সৎ প্রতিবিম্ব কি আর অসৎ প্রতিবিম্ব কি, আগে এই ধারণা পরিষ্কার করতে হবে। সৎ প্রতিবিম্ব কি কেউ জানো? সৎ প্রতিবিম্ব আয়নায় যেটা তুমি দেখতে পাও নি সেটা কি সৎবিম্ব? সৎবিম্ব আর অসৎবিম্বর মধ্যে ধারণাটা অপরিষ্কার। আগে একটু শুনে নাও, তারপর ব্যাখ্যা করব। সিনেমার পর্দায় বস্তুর সৎ প্রতিবিম্ব হয়। সিনেমা পর্দায় বস্তুর সৎ প্রতিবিম্ব হয়। বুঝতে পারবে কেন সৎ হয় কেন অসৎ হয়, পরিষ্কার বুঝতে পারবে। সিনেমা পর্দা কালো হলে তার সব আলো শোষণ করে নিত, ফলে আলোর প্রতিফলন হতো না এবং পর্দায় ছবিও দেখা যেত না। বুঝে গেছে? তাহলে সিনেমা পর্দায় বস্তুর কোন প্রতিবিম্ব হয়? সৎ। ঠিক আছে, এবার সৎ প্রতিবিম্ব কেন হয়, সৎ প্রতিবিম্ব কি, অসৎ প্রতিবিম্ব কেন হয় না, অসৎ প্রতিবিম্ব কি, পরে আসছি। তারপরে আর একটা ঘটনা, কোনো আলোকরশ্মি সমতল দর্পণে, কোনো আলোকরশ্মি যদি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হয়, কি বললাম? কোনো আলোকরশ্মি যদি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হয়, তাহলে ওই রশ্মির আপাতন কোণ কত হবে? জিরো হয়ে যাবে। তো কোনো আয়নার উপর সমানভাবে ফেলেছো, তাহলে আরো সমানভাবে তোমার দিকে ফিরে আসবে। আপাতন কোণ কি হচ্ছে? এরকমভাবে পড়ছে, আবার এরকমভাবেই চলে যাচ্ছে। তারপরে তাহলে কোণ হচ্ছে আপাতন কোণ বা প্রতিফলন কোণ। এখন তুমি সোজাভাবে মারো, সোজাভাবে তো ফিরে আসবে, তারপরে কোণ তো তৈরি হবেই না, মানে 0 ডিগ্রি হবে, 0 ডিগ্রি। সেই জন্য বললাম কোনো আলোক রশ্মি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হলে ওই রশ্মির আপাতন কোণ হবে 0। বুঝে গেছে? যদি সোজাভাবে মারা হয়, ফলে উক্ত রশ্মির প্রতিফলন কোণ কত হবে? 0। যদি আপাতন কোণ 0 হয়, প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলন কোণটাও তো 0 হবে, যদি সোজাসুজিভাবে আলোটা ফেলা হয়। অর্থাৎ সমতল দর্পণে আপতিত আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। সমতল দর্পণে আপতিত আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, বিক্ষিপ্ত প্রতিফলন তো ঘটবে না, কারণ সমতল। এই জন্যে দর্পণে আলো পড়লে দর্পণ চকচক করে। এই জন্যেই দর্পণে আলো পড়লে দর্পণটা চকচক করে, কিন্তু মেঝের ওপর আলো পড়লে কিন্তু মেঝেটা চকচক করে না, খসখসে মেঝে, ঘষা মেঝে। বুঝে গেছে? ঘটনা পরিষ্কার? এই ঘটনার ওপরেই কোশ্চেন আসবে। আমি আরও বলছি, ঘটনার ওপর, কিন্তু কোনো ঘটনা ডাইরেক্ট একাডেমিকের মতো আসবে না। তোমাকে এই ঘটনার উপর বেস করে তোমাকে উত্তর নির্ধারণ করতে হবে যে এই প্রশ্নের উত্তরটা এইটা হবে। কোশ্চেন তুমি দেখতে পারবে, ওই জন্য বলছি ঘটনাটা তুমি আগে পড়ো, তারপর কোশ্চেন তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। এরপর হচ্ছে আয়নার পিছনে পারদের যৌগের প্রলেপ দেওয়ার কারণ। সাধারণত কাঁচ কি স্বচ্ছ, আলো মারলে তো এদিক থেকে ওদিকে চলে যাবে, তাহলে তো আমরা কেউ মুখ দেখতে পারবো না। তার জন্যই আয়নার পেছনে পারদের যৌগের প্রলেপ দেওয়া হয়। কী ধরনের প্রলেপ দেওয়া হয়, মানে কোন ধরনের পারদের প্রলেপ দেওয়া হয় জানো তোমরা? শোনো, আয়না কাঁচ দিয়ে তৈরি এবং কাঁচ স্বচ্ছ পদার্থ, ফলে কাঁচের ওপর আলো পড়লে আপতিত আলোর বেশিরভাগ অংশ কাঁচের মধ্যে দিয়ে প্রতিসৃত হয়ে অপর পাশে চলে যায়। তাই অস্বচ্ছ মার্কিউরিক অক্সাইডের প্রলেপ লাগিয়ে আয়নার পেছনের দিকটি সমতলিক করা হয়। তাহলে আয়না তৈরি করতে গেলে কাঁচের একদিকে বা কাঁচের পিছন দিকে কিসের প্রলেপ দেওয়া হয়? মার্কিউরিক অক্সাইড, ঠিক আছে, দিয়ে অস্বচ্ছ করা হয়। ফলে বেশিরভাগ আলোক রশ্মি ওই অস্বচ্ছ প্রলেপ কর্তৃক নিয়মিত প্রতিফলিত হয় এবং আয়নায় প্রতিবিম্ব গঠিত হয়। আয়নায় তো প্রতিবিম্ব গঠিত হয়, আয়নায় তো নিয়মিত প্রতিফলন ঘটে। তাহলে আয়নায় যদি নিয়মিত প্রতিফলন হয়, তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে আলোগুলো মিল যাবে, আর নির্দিষ্ট বিন্দুতে আলো মিলিত হলে সেখানে প্রতিবিম্ব হবে। তাই আমরা সেখানে আয়না দেখতে পাই নিজেদেরকে। কিন্তু আয়নার পরিবর্তে দেওয়ালে কি আমরা নিজেদেরকে দেখতে পাই? কারণ সেখানে তো আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের চারদিকে আলো ছড়িয়ে গেছে,
ওই জন্য আমরা দেওয়ালে নিজেকে দেখতে পাচ্ছি না, কিন্তু আয়না দেখতে পাচ্ছি। আবার আয়নাটা তখনই দেখতে পারবো যখন সেই কাঁচটার পেছনের দিকে বা একদিকে মার্কিউরিক অক্সাইডের মতো কোনো একটা অস্বচ্ছ প্রলেপ লাগানো থাকবে, তবে তার নিয়মিত প্রতিফলন ঘটবে, নাহলে প্রতিষ্ঠিত হয়ে অন্যদিকে চলে যাবে। দেখবে অনেক সময় জানলায় প্লেন কাঁচ লাগানো হয় যাতে এদিক থেকে ওদিক সব দেখা যায়, ঠিক আছে? তাহলে ওদিকের লোক এদিককে দেখতে পাবে, এদিকের লোক ওদিককে দেখতে পাবে। এখানে কিন্তু আলোর প্রতিফলন হবে না। কিন্তু একটা দিক যদি তুমি এই মার্কিউরিক অক্সাইডের মধ্যে অস্বচ্ছ প্রলেপ লাগিয়ে দাও, তার ফলে কিন্তু এবার আলোর নিয়মিত প্রতিফলন হবে, তখন কিন্তু তুমি দেখতে পারবে। বুঝতে পেরেছো? যার জন্য দেখবে এখনকার একটা ডে নাইট কাঁচ বেরিয়েছে, দেখবে বাড়ির জানালায় লাগায়, ঘরের ভিতর থেকে বাইরেটা দেখতে পাবে, কিন্তু বাইরে থেকে ভিতরটা দেখতে পাবে না। দিনের বেলা ঘটনা বলছি, যখন দিনের বেলাটা হালকা অন্ধকার, ঘরের ভিতরটা, বাইরেটা আলো, তখন তুমি বাইরে থেকে দেখলে ওটা আয়না মনে হবে, ঠিক আছে? কিন্তু রাত্রিবেলা ওটা মনে হবে না, কারণ রাত্রিবেলা ভেতরটা আলো আর বাইরেটা অন্ধকার, তখন ওই জন্য বাইরেটা কিছু দেখা যায় না, মানে ভেতর থেকে বাইরে রাত্রিবেলা দেখা যায় না। আর রাত্রিবেলা বাইরের লোক ভেতরটা দেখতে পাবে, কারণ বাইরেটা অন্ধকার। এই ঘটনাগুলো কিন্তু এর ওপর ডিপেন্ড করে। অর্থাৎ আয়না যে তৈরি হয়, কাঁচের পিছন দিকে কী লাগানো হয়? মার্কিউরিক অক্সাইড। এটা কিন্তু একটা নর্মাল জিকে, এর ক্ষেত্রে এটা কোনো লজিক্যাল না, কিন্তু কেন হচ্ছে এই ঘটনার ওপর কিন্তু প্রশ্ন আসবে। এরপর হচ্ছে বইয়ের পাতা সাদা ও খসখসে হওয়ায় আলো শোষিত হয় না। বইয়ের পাতা সাদা হচ্ছে তাই আলো শোষণ করছে না, আর খসখসে হওয়ার জন্য আলো চারদিকে ছড়িয়ে পড়ছে, তাই লেখাগুলো স্পষ্ট দেখা যায় এবং বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে যে কোনো দিক থেকেই লেখাগুলি পড়া যায়। তাই বইয়ের পাতা সাদা এবং খসখসে হয়। বুঝে গেছে? যেমন সিনেমার পর্দা। আচ্ছা, এরপরে আরেকটা উদাহরণ, গোধূলি বা উষাকাল। গোধূলি কোন সময়টাকে বলা হয়? সন্ধ্যের আগে, মানে দিনের শেষ সন্ধ্যের আগে। আর উষাকাল কোনটাকে বলা হয়? মানে দিনের শুরুটা, মানে যখন আলো আসবে, সূর্যোদয় আর সূর্যাস্ত। সূর্যোদয় হচ্ছে উষা আর সূর্যাস্ত হচ্ছে গোধূলি। সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে সূর্য দিগন্ত রেখার নিচে থাকে। সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে সূর্য দিগন্ত রেখার নিচে থাকে। ভূপৃষ্ঠের অনেক উঁচুতে বাতাসে ভাসমান ধূলিকণা এবং অন্যান্য বস্তুকণার ওপর সূর্যের আলোকরশ্মি পড়ার ফলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়। ফলে প্রতিফলিত আলোর কিছু অংশ ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। সূর্যোদয়ের পূর্বে এই ঘটনাকে উষা এবং সূর্যাস্তের পরে এই ঘটনাকে গোধূলি বলে। এবার ব্যাপারটা পরিষ্কার করে বোঝো, বইয়ের ভাষাটা ছেড়ে দাও। মানে বইয়ের ভাষা বলতে আমি একটা নিজের মতো ভাষা দিয়ে তৈরি করেছি। সূর্যোদয়ের এবং সূর্যাস্তের পরে সূর্য দিগন্ত রেখার নিচে থাকছে, তাই সূর্যকে সেই সময় দেখা যায় না। কিন্তু বাতাসের অনেক উঁচু পর্যন্ত বাতাসে অনেক ধূলিকণা বর্তমান থাকে। সেই ধূলিকণাতে সূর্যের আলো গিয়ে ধাক্কা মারে এবং ধাক্কা মারার ফলে পৃথিবীতে সেই আলোর রিফ্লেকশন ঘটছে, প্রতিফলন ঘটছে। এখানে যে আসছে, এই আসার ফলে আমরা কিছুটা অংশ আলো দেখতে পাচ্ছি। এই কিছুটা অংশ যে দেখতে পাচ্ছি, সূর্যোদয়ের আগে যেটা দেখছি সেটাকে বলা হয় উষা, এবং সূর্যাস্তের পরে ওই যে লাল মতো দেখি সেটাকে বলা হচ্ছে গোধূলি। অর্থাৎ গোধূলি এবং উষা দুটোরই কালার কিন্তু সেম, দেখবে হালকা লাল, বা আমরা ওই কিসের মতো কালার বলি ওটাকে, কিসের সাথে তুলনা করি? যখন আমরা কোনো পাহাড়ে গিয়ে বা সমুদ্রে গিয়ে সূর্যোদয় দেখবো ঠিক করি বা সূর্যাস্ত দেখবো, সূর্যের যে লাস্ট বা শুরুতে যে আলোর কালারটা হয়, এখন যেমন সাদা, এখন গিয়ে সূর্যকে দেখো পুরো সাদা, সেই রূপোর মতো ঝকঝক ঝকঝক করছে, মুক্তোর মতো ঝকঝক করছে। কিন্তু বিকালবেলা যে আলোটা দেখবো বা সকালবেলা যে আলোটা দেখবো একদম ভোরেতে, সেই আলোটার রং কীরকম? কমলা কালার, অরেঞ্জ কালার টাইপের, ঠিক আছে, হালকা লাল টাইপের। তাহলে গোধূলি কি আর উষা কি পরিষ্কার? কেন হচ্ছে পরিষ্কার? কেন করছে এটা? ওই বাতাসে ভাসমান ধূলিকণার জন্য প্রতিফলিত হয়ে আসছে এদিকে, বিক্ষিপ্ত প্রতিফলন। প্রতিফলনটা কিন্তু বিক্ষিপ্ত, কারণ ওখানে যে ধূলিকণার যে তল তৈরি হয়েছে সেটা তো আর মসৃণ না। ওই বিক্ষিপ্ত হচ্ছে বলে আবার চারদিকের লোক দেখতে পাচ্ছি। যদি মসৃণ হতো তাহলে কোনো একদিকের লোক দেখতে পেতো, মানে কোনো একটা দেশ বা কোনো একটা জায়গার লোক দেখতে পেতো। বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে বলে চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ছে। বুঝে গেছে? আচ্ছা, এরপর হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্বের ইংরাজি কি? ইমেজ বা ছবি। প্রতিবিম্ব হচ্ছে, আমরা বিজ্ঞানের ভাষায় বলি, আমরা নর্মালি যেটা বলি ছবি। এই ছবি আমাকে পাঠাবি তো, বা ইমেজ, ঠিক আছে? কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মি গুচ্ছ,
কোনো বিন্দু উৎস থেকে, মানে কোনো একটা উৎস থেকে কোনো একটা বিন্দু হবে, সেখান থেকে তো আলো চারদিকে ছড়িয়ে পড়বে, যেমন টর্চের আলো চারদিকে ছড়িয়ে পড়ছে। এই অপসারী আলোক রশ্মিগুচ্ছ, এই যেমন তানিয়া প্রথমেই বললো অপসারী আলোক রশ্মি মানে কি ছড়িয়ে পড়বে, তাহলে টর্চ থেকে আলো ছড়িয়ে পড়ছে, এটা কি অপসারী আলোক রশ্মিগুচ্ছ। এই ছড়িয়ে পড়ার ফলে মানে কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, অন্য কোনো বিন্দুতে মিলিত হলে সেটা কী ধরনের প্রতিফলন হবে? অন্য কোনো বিন্দুতে মিলিত হওয়া মানে সেটা কোন ধরনের প্রতিফলন হবে? নিয়মিত না বিক্ষিপ্ত? নিয়মিত। অন্য কোনো বিন্দুতে মিলিত হয় অথবা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। কি বললাম আমরা বলছি শোনো, মাঝখানে কথাটা হচ্ছে মেন গুরুত্বপূর্ণ। কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত, প্রতিফলিত মানে প্রতিফলন হয়ে চলে আসবে, আর প্রতিসৃত মানে সেখান থেকে ভেদ করে আবার চলে যাবে। যেমন মার্কিউরিক অক্সাইডটা যদি আমি না লাগাই তাহলে ভেদ হয়ে চলে যাবে, এটা হচ্ছে প্রতিসৃত। আর যদি মার্কিউরিক অক্সাইড লাগানো এবং প্রতিফলন করে তাহলে সেটা হচ্ছে প্রতিফলন। তাহলে প্রতিফলন আর মানে প্রতিফলিত আর প্রতিসৃত ব্যাপারটা বোঝা গেল। যদি প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, প্রতিফলিত হয়েও বিন্দুতে মিলিত হতে পারে, আবার প্রতিসৃত হয়েও মিলিত হতে পারে, যদি হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে যেখানে মিলিত হবে সেই দ্বিতীয় বিন্দুকে ওই যেখান থেকে অপসারিত প্রথমে এসছিল বিন্দু উৎস থেকে, এই প্রথম বিন্দুর রেসপেক্টে দ্বিতীয় বিন্দুটাকে বলা হচ্ছে প্রতিবিম্ব বা ইমেজ। বুঝে গেছে না? একটু একটু অপরিষ্কার আছে। এবার পুরো লাইনটা একবারে বলছি, মাঝখানে না বুঝিয়ে পরিষ্কার বুঝতে পারবে, শোনো ভালো করে। কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় অথবা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অন্য কোনো বিন্দুতে মিলিত হচ্ছে অথবা অন্য কোনো বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। একটু ছবি হলে জিনিসটা পরিষ্কার হবে, তাই তো? মনে করো এই দেওয়াল থেকে একটা আলো আসছে, দেওয়াল থেকে একটা আলো ছাড়ছে, ঠিক আছে? কোনো একটা তলে গিয়ে সেখান থেকে আলোটা প্রতিফলিত হচ্ছে অথবা সেই তল থেকে আলোটা অন্য জায়গায় চলে যাচ্ছে। এই গিয়ে যদি অন্য কোনো জায়গায় মিলিত হয়, যদি প্রতিফলিত হয়ে কোনো একটা জায়গায় মিলিত হয় অথবা যদি সেখান থেকে ভেদ করে মানে প্রতিষ্ঠিত হয়ে অন্য কোনো জায়গায় মিলিত হয়, ওই যে জায়গায় মিলিত হচ্ছে সেই মিলিত পয়েন্টটাকে বলা হয় প্রতিবিম্ব। কার রেসপেক্টে? প্রথম বিন্দুটার রেসপেক্টে, মানে এর রেসপেক্টে সেকেন্ড বিন্দুটাকে বলা হচ্ছে প্রতিবিম্ব। তাই জন্য তো বললাম যে তাহলে ওই দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বা ইমেজ বলা হয়। বুঝতে পারলে না? পারলে না? একটা যে কোনো খাতা বা কিছু দাও, রাফ টাইপের কোনো কিছু, একটু ছবি আঁকবো। মনে করো এই একটা বিন্দু, ঠিক আছে? এখানে একটা তল, এখানে একটা বিন্দু, তাহলে এখানে গেল, ঠিক আছে? গিয়ে এখানে ফিরে এলো, গিয়ে এখানে মিললো, এটা 1 এটা 2, সবাই দেখতে পাচ্ছ? এই 1 নম্বর এখানে 2 নম্বর, এটা প্রতিফলিত হয়ে আসলো এবং এখানে অনেকগুলো গেল, আবার অনেকগুলো গিয়ে এখানে মিলে এলো, মানে এই একটা বিন্দুতে মিলছে, গেল কিন্তু অনেকগুলো, আর যখন মিলছে তখন কিন্তু একটা। এই দেখো ছবিটা, 1 নম্বর হচ্ছে দেখো গেছে, আর 2 নম্বর হচ্ছে দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে? যখন গিয়ে একটা বিন্দুতে মিলিত হচ্ছে তাহলে এই 2 নম্বর পয়েন্টটাকে প্রথম পয়েন্টের রেসপেক্টে বলা হবে প্রতিবিম্ব তৈরি হয়েছে। আবার যদি এই তলটা এখান থেকে রিফ্লেকশন হয়ে প্রথম মাধ্যমে না এসে যদি বেরিয়ে চলে যেত অনেকগুলো, এখানে দেখো অনেকগুলো, 1 নম্বর যে বিন্দুটা বানানো হচ্ছে অনেকগুলো রশ্মি যাচ্ছে, সেখানে গিয়ে কোনো একটা জায়গায় মিলিত হবে প্রতিষ্ঠিত হয়ে, প্রতিফলন হবে না। তখন যদি অনেকগুলো রশ্মি গিয়ে সেখানে মিলিত হতো, এই যেখানে মিলিত হচ্ছে সেই বিন্দুটাকেও বলা হবে প্রতিবিম্ব প্রথম বিন্দুর রেসপেক্টে। বুঝতে পেরেছো না পারনি বা বলো? ঠিক আছে? এইবার প্রতিবিম্ব 2 ধরনের হয়, একটা হচ্ছে সদ আর একটা হচ্ছে অসদ, ঠিক আছে? সদটাকে বলা হয় রিয়েল ইমেজ আর অসদটাকে বলা হয় ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে? এবার সদ আর অসদ পড়লে আরও প্রতিবিম্বটা পরিষ্কার হয়ে যাবে।
প্রতিবিম্ব জিনিসটা কি, যাদের ধারণা পরিষ্কার ছিল না, বা যারা সায়েন্স পড়নি বা একাডেমিকে পড়েছো কিন্তু সেভাবে মুখস্থ করে জাস্ট পরীক্ষা দিয়েছিলে কিন্তু কোনো ধারণা পরিষ্কার ছিল না, এইবার সদ্বিম্ব আর অসদ্বিম্ব পড়লে তুমি পরিষ্কার ধারণা পেয়ে যাবে যে প্রতিবিম্ব আসলেই কি, আর কেন সদ্বিম্ব হচ্ছে প্রতিবিম্বের ফলে বা অসৎ হচ্ছে। প্রতিবিম্ব দু ধরনের হচ্ছে, একটা সৎ হবে, একটা অসৎ হবে। ওই যে একটু আগেই বললাম একটা সদ্বিম্ব, কারোর উপর সদ্বিম্ব হচ্ছে সিনেমার পর্দায়, কেন সৎ হচ্ছিল বা পরিষ্কার হয়ে যাবে। প্রথম সদ্বিম্বটা বলছি বা রিয়েল ইমেজ বলছি। কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মিগুচ্ছ, কোনো একটা বিন্দু থেকে আলোকে অপসারিত হয়ে আসতে হবে। আগত আলোকরশ্মিগুচ্ছ মানে অপসারিত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিশ্রিত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর সদ্বিম্ব বলে। কি বললাম, কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মিগুচ্ছ মানে যে আসছে, প্রতিফলিত বা প্রতিশ্রিত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সদ্বিম্ব বলে। যদি মিলিত হয় তাহলে তাকে সদ্বিম্ব বলে। সদ্বিম্বকে চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়। সদ্বিম্বের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সদ্বিম্বকে চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়। তাহলে সিনেমার পর্দায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তো তাই তো সিনেমার পর্দায় সদ্বিম্ব তৈরি হচ্ছে। আর উত্তল লেন্স এবং অবতল দর্পণ বস্তুর সদ্বিম্ব গঠন করে। উত্তল লেন্স এবং অবতল দর্পণ, উত্তল লেন্স মানে হচ্ছে কনভেক্স লেন্স, আর অবতল দর্পণ হচ্ছে মানে কনকেভ মিরর। মিরর মানে আয়না বা দর্পণ, ঠিক আছে। উত্তল দর্পণ আর উত্তল লেন্স আর অবতল দর্পণ সদ্বিম্ব বস্তুর গঠন করে। বস্তুর সদ্বিম্ব কোন লেন্স গঠন করে? উত্তল লেন্স। কোন ধরনের দর্পণ করে? অবতল। উত্তল লেন্সের ইংরাজি কি? কনভেক্স। আর অবতলের ইংরাজি কি? কনকেভ, ঠিক আছে। এবার কিছু ক্ষেত্রে দেখবে উত্তল লেন্সের পরিবর্তে অবতল লেন্সও বস্তুর সদ্বিম্ব গঠন করছে, সেগুলো ঘটনার পরিপ্রেক্ষিতে। বা যেমন ও প্রীতি কালকে একটা প্রশ্ন করেছিল যে ওই লাস্ট প্রশ্নটা কি ছিল বেশ, হ্যাঁ, ক্যামেরায় যে সেন্সারে যে এটা তৈরি হচ্ছে সেটা তরঙ্গ ধর্ম এবং কণিকা ধর্ম উভয়ই হবে। কোন ধর্মের জন্য ক্যামেরায় ছবি তৈরি হয়? ও বলেছিল তরঙ্গ ধর্ম এবং কণিকা ধর্ম, কিন্তু অ্যাকচুয়ালি ওর ছবিটা কেন তৈরি হচ্ছে? ছবিটা তো সেন্সারে গিয়ে আলোর পার্টিকেলগুলো ভাঙছে, তার ফলে তৈরি হচ্ছিল, তাই এটা কণিকা ধর্ম। কিন্তু আলো যে পথে গেল, যে তরঙ্গের আকারে গেল, সেটা তরঙ্গ ধর্ম করেছিল। ওই জন্য প্রশ্ন অনুযায়ী উত্তর হবে। কম্পিটিটিভ পরীক্ষায় শুধু একাডেমিকের মধ্যে পার্থক্য এইখানে। কম্পিটিটিভ পরীক্ষায় টু দ্য পয়েন্ট অ্যান্সার, যেটা কোশ্চেন করবে সেটাই অ্যান্সার চাইবে। একাডেমিকে তুমি একটু বেশি কম দিলেও সেটা কোনো জাজমেন্ট করা হয় না। পার্থক্য কম্পিটিটিভের সঙ্গে একাডেমিকের এই জায়গায়। তাহলে উত্তল লেন্স এবং অবতল দর্পণ সাধারণভাবে বস্তুর সদ্বিম্ব গঠন করে। আর কি বলেছি? সদ্বিম্বকে চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়। তাহলে সদ্বিম্ব ব্যাপারটা পরিষ্কার। প্রতিফলিত বা প্রতিশ্রিত হয়ে একটা নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, যাকে বলা হচ্ছে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সদ্বিম্ব। এইবার সদ্বিম্বের কয়েকটা উদাহরণ দিচ্ছি। দেখো, সদ্বিম্ব হচ্ছে সিনেমা হলের পর্দা। প্রজেক্টর থেকে আলো পর্দায় ছবি তৈরি করে। প্রজেক্টর থেকে তো আলোটা গিয়ে পর্দায় পড়ে, মানে আগে তো এইভাবে হতো, এখন অন্যরকমভাবে সিনেমা পুরো ডিজিটাল বোর্ড লাগিয়ে দিয়েছে, মানে সিনেমা আমরা যেটা টিভি বলি। আগে থেকে হতো একটা পর্দা থাকতো। আগেকার মধ্যে সিনেমা তোমরা কেউ দেখেছো? তোমরা কেউ দেখোনি না? হ্যাঁ, আমি তো সিনেমা হলে কোনোদিন এখন কোথাও যাইনি, মানে একবার গেছিলাম, একবারই জীবনে আমি সিনেমা হলে গেছিলাম। সিনেমা হলের সম্পর্কে ওই জন্য কোনো আইডিয়া নেই। এই তো বললো, যাচ্ছি। তাহলে প্রজেক্টরের মাধ্যমে সিনেমার হলের যে পর্দাটা সেখানে খেলা হলো, পর্দাটার রং কেমন হয়? সাদা। আর পর্দাটা কেমন হয়? একটু খসখস হয়, যাতে সব দিকের লোক সমানে দেখা যায়। তাহলে এই যে সিনেমার পর্দায় প্রজেক্টর দিয়ে আলো ফেলা হচ্ছে, এটা কি ধরনের প্রতিবিম্ব তৈরি হচ্ছে? সদ, ঠিক আছে। আচ্ছা, বাকিগুলো এসে একটু পরে বলছি, ঠিক আছে।